আম্মু, ওই লোকটা আংটি পরালো কেন তোমাকে? আজকে নিজের গার্লফ্রেন্ড প্রীতিকে আংটি পরাতে এসেছি। কিছুদিন এর মাঝেই আমরা বিয়ে করতে যাচ্ছি। আংটি পরানোও শেষ। আমার হবু বুপ্রীতি এর পাশে একটা মেয়ে বসা ছিল। ভেবেছিলাম কোনো আত্মীয় হয়তো, কিন্তু এই মাত্র যে কথা বলল তা একটু ভাবিয়ে তুলল। তবুও আমি কিছু না বলে মেয়েটাকে ইশারায় ডাকলাম। সে পাশে এসে বসল। আমি তাকে সুন্দর করে বললাম, তোমার নাম কি মামনি? মেয়েটি বলল, তাসফিয়া। আমি বললাম, কোন ক্লাসে পড়ো তুমি? মেয়েটি বলল, 1। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার আম্মু কোথায়? মেয়েটা বলল, ওই যে তুমি যাকে আংটি পরালে সেই তো আমার আম্মু। এইটা কি বলল? রীতিমতো আমার মাথায় বাজ পড়ল। এটা কি বলে? তবুও কান দিলাম না। ভাবলাম আমার হবু বুয়ের সাথে কথা বললেই হয়তো জানা যাবে। আর হয়তো ওর মা কোথাও শপিং করতে গিয়েছে, তাই হয়তো ওকেই আম্মু ডাকছে। তারপর খেয়াল করলাম আমার পরিবারের সবাই আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। তাই বললাম, আমাদের একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া হোক। দুজন এক ঘরে বসে আছি, করো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে বলে ফেললাম, এই মেয়েকে তোমাকে কেন আম্মু ডাকছে? প্রীতি বলল, আসলে ওকে আমি কুড়িয়ে পেয়েছি। আমি বললাম, এই সময় মজাটা না করলে হয় না? সে বলল, সত্যি বলছি, ওকে আমি পার্কে পেয়েছি, কিন্তু সে আমাকে আম্মু বলে ডাকে। আমি বললাম, এটা কেমন কথা বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, আমার পরিবার তো বিশ্বাস করবে না, আর আত্মীয় স্বজনরাই বা কি বলবে বলো? প্রীতি বলল, তুমি একটু ম্যানেজ করো প্লিজ। আমি আর কিছু না বলে বললাম, দেখি কি করা যায়। এই বলে চলে আসলাম। বের হয়ে বাসায় আসলাম। সবাইকে কোনো রকম ম্যানেজ করেছি। সামনের মাসের শুরুতে বিয়ে আমাদের। কিন্তু আমার মনে সন্দেহ কেন যেন পিছুই ছাড়ছে না। কিন্তু ঘটনা ঘটল পরের দিন রাতে। আমি ঘুমাচ্ছিলাম, তখনই এক বন্ধু ফোন করে বলল, দোস্ত, তোর বউ দেখি বিয়ের আগেই বাচ্চা নিচ্ছে। তুই এইসব করেছিস আগেই? আমি কিছুই বলিনি, শুধু চুপ করে শুনছিলাম। সকালে উঠে ফোন হাতে নিতেই দেখি একটা মেসেজ, সেখানে লেখা, কি অবস্থা? বাচ্চা মেয়েটা তোমার গার্লফ্রেন্ড প্রীতির। আমি এই মেসেজ পড়ে 2-3 মিনিট একদম চুপ ছিলাম। ভাবলাম, না, এই সন্দেহের একটা সমাধান আমাকে করতে হবে। তাই সকাল উঠে প্রীতিদের বাসায় গেলাম। তাকে কোনো কিছু না বলেই সেই মেয়েকে নিয়ে হাসপাতাল আসলাম। এসে তাদের দুইজনকে সারা শরীর পরীক্ষা নিরীক্ষা করালাম। এটা আসলে কার মেয়ে আসলে আমাকে জানতেই হবে। প্রীতি বারবার বলছিল কি জন্য নিয়ে এসেছি তাদের। আমি শুধু একটা কথাই বললাম, শরীর চেকআপ করা ভালো। ভাবলাম তোমার আমি আর তাসফিয়ার চেকআপ করি। রিপোর্ট এখনো দেইনি, আজ সন্ধ্যায় রিপোর্ট দিবে। যত রকমের পরীক্ষা সবকিছুই করিয়েছি তাদের। রাতে চিন্তা করছি রিপোর্টটা কি আসবে। হঠাৎ একটা কল আসলো। ফোন রিসিভ করতেই একজন লোক বলে উঠল, রিপোর্ট নিয়ে আসুন, এত চিন্তা করে লাভ নেই। আমি আর উত্তর দিতে পারিনি। শহরের জ্যাম এর মাঝে 2 ঘন্টা লেট করে যখন হাসপাতাল ডাক্তারের সামনে রিপোর্টগুলো দিলাম, আর মনে মনে ভাবছি যেন এই মেয়ে আমার ভালোবাসার মানুষটির না হয়। ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, তা রিপোর্ট ভালোই এসেছে, তা আপনি পরীক্ষা করলেন না কেন নিজের? এমনিতেই করিনি, রিপোর্ট নিয়ে বাসায় আসছি আর ভাবছি যাই হোক, এটা তো আর আমার প্রীতির বাচ্চা না। হঠাৎ দেখি সামনে বন্ধু সাজিদ, পুরনো বন্ধু আমার, তাই জোট করেই নিয়ে গেল তার চেম্বার। MBBS ডাক্তার সে। হাসাহাসি করছি এমন সময় সাজিদ বলে উঠল, কিরে, কিসের ফাইল এটা? আন্টির কি শরীর খারাপ? আরে না না, তোর ভাবির চেকআপ গিয়েছিলাম একটু। দে তো দেখি। আমি কাগজগুলো দিলাম। সে মনোযোগ দিয়ে পড়ল। কিছুক্ষণ পর বলল, আরে তোর মেয়ে এটা পরীক্ষা করতে হয় নাকি? এসব পরীক্ষার মানেই বা কি? তোর বুয়ের এই বাচ্চা। কি? হ্যাঁ, বিয়ে করলি না তার আগেই বাচ্চার বাপ হয়ে গেলি বন্ধু। রাগে সেখান থেকে বেরিয়ে এলাম। সাজিদ পিছু ডাকছিল, আসিনি। তাহলে কি প্রীতির আগে কোথাও বিয়ে হয়েছিল? হ্যাঁ, তাই ঠিক। হয়তো বাচ্চা তার ওই স্বামীর কাছে ছিল, এখন এসে পড়েছে, আর ও শাক দিয়ে মাছ থাকতে চাইছে। আমি চিন্তায় কোনো কিছুই নিতে পারছি না। এসব তাহলে সব সত্যি? এই রাতে ব্রিজ উপর দাঁড়িয়ে ফোন করে প্রীতিকে বললাম, আমি এই বিয়েটা করতে পারবো না, আমাকে মাফ করে দিও। এই কথা বলে ফোন কেটে দেই। কোনো কিছু জানার আগ্রহ নেই আমার। আমি তো সকল সত্যিই জেনে গেছি। এর থেকে সত্য হয়তো আরো খারাপ হবে। আমার সাথে আমার প্রিয় মানুষ ওভাবে বেইমানি করবে তা কখনই ভাবতে পারি নাই। ফোনের সুইচ অফ করে রেখেছি, দরকার নেই আসবে। আমি তো কোনো অপরাধ করিনি যার কারণে এত শাস্তি পেতে হবে। দীর্ঘক্ষণ ব্রিজ উপর দাঁড়িয়েছিলাম। শুধু চিন্তায় কোনো কিছু করতেই মন চাচ্ছিল না। শুধু ভাবছিলাম এত বড় প্রতারণা কেন করল। রাত 11:30। সবে মাত্র ফোনটা অন করে দেখলাম সেই বেইমানটার মেসেজ। এখন নিশ্চয় হয়তো ভাবছে জেনে গেছি তার সব প্রতারণার কাজ। এমন সময় ওই অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আরে কি অবস্থা ভাই? রিপোর্টে কি বলল? আপনি কে বলছেন? জানলে খুশি হতাম।
প্লিজ আপনার নামটা বললে অনেক খুশি হতাম। ধৈর্য ধরুন ভাই, এত উত্তেজিত হলে কি চলে বলুন? শুনুন, আমি তাসফিয়ার বাবা। লোকটি বলল, হ্যাঁ, আর ওই মেয়েটা আমার। আর আপনি যাকে বিয়ে করতে যাচ্ছিলেন সে আমার স্ত্রী। বিশ্বাস করি না আমি। তখন লোকটা বলল, রিপোর্ট এ তো মনে হয় স্পষ্ট লেখা যে আপনার প্রিয় মানুষ মানে আমার বউ এর ওই বাচ্চা। আমি বললাম, আমি আপনার সাথে দেখা করতে চাই। লোকটি রাজি হল না। আমি অনেক চিন্তিত হয়ে বাসায় ফিরি। বাসার সবাই আমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু কোনো কিছু বলার মন মানসিকতা নেই। সকালে উঠে ফোন অন করতেই দেখি মেসেজ, এখনই পার্কে এসো, কথা আছে। বুঝলাম সেই বেইমানটাই। ফ্রেশ হয়ে খাবার টেবিল এলাম। দেখলাম সবাই বসে আছে, অথচ কেউ কোনো কথা বলছে না। আমিও কথা বলিনি, চুপ করে খাওয়া শেষ করে পার্কে গেলাম। দুজনই চুপচাপ বসে আছি, কোনো কথা নেই আমাদের মাঝে। হঠাৎ সে বলে উঠল, আমাকে বিয়ে না করার কারণটা কি জানতে পারি? কি করেছি আমি বলবে? এত বছর প্রেম করে বিয়ে করতে যাচ্ছি, আর কেন এমন করছো শুনি? ওই না নামে এটা, তাই না? ওকে বাসা থেকে বের করে দিব, খুশি হবে তো? তখন আমি বললাম, এই নাও কালকের আগের দিনের চেকআপ এর রিপোর্ট। প্রীতি বলল, রিপোর্ট এর জন্য আসিনি আমি। আমি এসেছি কেন বিয়ে করবে না আমাকে এটা জানার জন্য। ভালো লাগে না, তাই না? না লাগলে বলে দাও, আমি একাই থাকতে পারবো। আর ওই মেয়েটা অনাথ, তাই ওকে নিয়েই থাকতে পারবো। স্পষ্ট দেখলাম সে কান্না করতে করতে রিপোর্ট খুলছে। আমার এতে কোনো আগ্রহ নেই। তোমার রিপোর্ট এ লেখা তুমিই তাসফিয়ার আসল মা। তখন প্রীতি বলল, এমন আজে বাজে কথা বলতে মুখে আটকায় না তোমার? তোমাকে চেকআপ করিয়েছি তাই মনে সন্দেহ হচ্ছিল, তবুও বিশ্বাস করিনি, কিন্তু এখন রিপোর্ট এত স্পষ্ট, তাই লেখা। তোমার আগেই বিয়ে হয়েছিল, আমাকে আগে বললে। এমন ভুল আমি কখনই করতাম না। তখনই ওই অপরিচিত নাম্বারে ফোন। আমি একটু সাইড এ যে কল রিসিভ করলাম। আরে ভাই, আপনি পার্কে কেন, তাও আবার আমার বউয়ের পাশে? আমি বললাম, একটা কথা কালকে বলা হয়নি। আচ্ছা, আপনার আর ওর কি জন্য সম্পর্ক শেষ হয়েছিল? তখন লোকটি বলল, মেয়েদের মন বুঝতে পারা কঠিন। আমি তো একটা ছোট চাকরি করি, তাই সে থাকতে চাইতো না। এমনকি তার পরিবার ও না, একসময় মেয়ে রেখেই চলে যা। তাসফিয়াও পাগলামি শুরু করে, তাই তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন কি তার বাবার অধিকার আপনি কেড়ে নিবেন? ওর সৎ বাবা হয়ে থাকবেন? আমি বললাম, মিথ্যা কেন বলেন? আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। আমার বউ আমাকে এখানে আসতে বলেছে, আপনি চলে গেলে খুশি হতাম, কারণ অধিকারটা আমার। আমি চুপ রয়ে গেলাম। আমি কিছু না বলেই সেখান থেকে প্রস্থান করলাম। পিছনে প্রিয় মানুষটির অনেক কথা শুনেছি, কিন্তু এই কথার উড় দেওয়ার অধিকার তো আমার নেই। আমি অসহায়। আমি হতাশ হয়ে বাসায় ফিরলাম। বাসার সবাইকে সবকিছুই বলে দিলাম। রাতে জানলাম বিয়েটা আর হচ্ছেই না। মনে শান্তি পেলাম যে একটা বাচ্চা তার বাবাকে হয়তো ফিরে পাবে। এরপর আমার জন্য আবার পাত্রী দেখা শুরু হয়। আমি শুধু সেই মানুষের কথাই ভাবছিলাম যে আমার সাথে প্রতারণা করেছে। আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু মনে মনে ভাবতাম বিয়ে করলে আরেকজনের সংসার ভেঙে যেত হয়তো। কিছুদিনের মাঝে হঠাৎ একদিন বাসায় ঝিমুচ্ছি, এমন সময় দরজায় কলিং বেল। দরজা খুলতে তাসফিয়া, আর সে মানুষটি যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সেই প্রতারক প্রীতি। আমি চুপ করে ঘরে এসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম তাসফিয়া একটা কার্ড নিয়ে রুম এ আসলো, পিছনে সেও। আমি শুধু একটু তাকালাম, খেয়াল করলাম তার চোখের নিচে কালি জমে আছে, হয়তো কান্না করতে করতে। তাসফিয়া বিয়ের কার্ড হাতে দিল আর বলল, আম্মুর বিয়ে, তুমি আসবে কিন্তু, তুমি অনেক ভালো, ঠিক আছে? পিছনে তাকাতেই দেখি সে নেই। বুঝলাম কষ্টে হয়তো চলে গেছে। তাসফিয়ার সাথে কথা বলছি, মিষ্টি একটা মেয়ে হয়তো, ওর বাবাও এমন সুন্দর। যখন চলে যাবে তখন ডাক দিয়ে কাছে এনে বললাম, এই নাও চকলেট তোমার জন্য। তাসফিয়া বলল, সত্যি তুমি অনেক ভালো। আমিও আদর করে বললাম, তুমিও অনেক সুন্দর। তোমার বাবা তোমাকে অনেক আদর করত, তাই না? তাসফিয়া বলল, হ্যাঁ, বাবা তো মরে গেছে অনেক আগেই। এই কথা শোনা মাত্রই আমার কেমন জানি লাগলো। তাহলে ওই লোককে যে আমাকে কল করে কথা বলল? আমার মনে সংশয় শুরু হলো। তাসফিয়া চলে যেতেই ওই অপরিচিত নাম্বার হতে কল আসলো। আমি কল রিসিভ করব কি করব না এসব ভাবছি, তবুও রিসিভ করলাম। রিসিভ করে বললাম, আপনি কে সেটা জেনে গেছি আমি। লোকটি বলল, বলুন তো আমি কে? আমি বললাম, আপনি তাসফিয়ার বাবা নন, আপনি অন্য কেউ। আপনি আপনার পরিচয় আর আপনার আমার সাথে কিসের শত্রুতা জানলে খুশি হতাম। জানবেন, সময় হলেই জানবেন। এরপর লাইন কেটে যা। কে ওই অপরিচিত লোক এখন ও জানতে পারলাম না। আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। এদিকে কত কিছুই ঘটে গেল। আমি না জেনে বুঝে, যাচাই না করে কত কষ্টই না দিয়েছি আমার প্রিয় মানুষটাকে। এই একটা ভুল, এর জন্য তাকে আমার হারাতে হবে। আমি জানি এই ভুল এর জন্য আমাকে ক্ষমা করবে না। আমি সারা রাত শুধু এই কথাগুলো ভাবলাম,
কিছুদিন পরেই বিয়ে। আমি কিছুই করিনি, কারণ ভুল আমার, ক্ষমা চাওয়ার মতো কোনো মুখ নেই আমার। না জেনে না শুনে কত অপবাদ দিয়েছি। এভাবেই চলে এলো বিয়ের আগের দিন। দুপুরে খাচ্ছি, ভাবছিলাম সেই মানুষটার কথা, যে মানুষটার সাথে দীর্ঘ 6 বছরের সম্পর্ক, কিন্তু এই একটা ভুলের কারণে আমি সব হারাবো। পরক্ষণে মাথায় এলো হাসপাতাল এর রিপোর্টটা কি তবে ভুয়া? এটা যাচাই করতে হবে। কিন্তু পরে মনে হলো কি লাভ যাচাই করে, কাল তো তার বিয়ে হয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না। বিকেলে বসে আছি ছাদে, শুধু ভাবছি আজকে এই সময় এখানে বসে আছি, কালকে সে হয়তো অন্য কারো বউ হয়ে চলে যাবে। কান্নাটা এমনিতেই চলে এলো। হঠাৎ মোবাইল বেজে উঠল, রিসিভ করে বললাম হ্যালো। কে? কণ্ঠ শুনে বুঝতে পারলাম প্রীতি। আজ তো আমার গায়ে হলুদ আসবে না? দেখে যেও এই খারাপ মানুষটাকে, পারলে একটু সান্ত্বনা দিও, আর আমার জন্য দোয়া করে যে। তোমার পরিবারের সবাইকে আসতে বলো কেমন? আমি নির্বতা ভেঙে বললাম, তুমি ঠিক আছো? প্রীতি বলল, আরে আমার বিয়ে ঠিক থাকবো না? বিয়ে তো একবারই আসে। আমি বললাম হ্যাঁ আসব। কখন যে চোখ দিয়ে পানি ঝরেছে খেয়ালই করিনি। আমি সন্ধ্যা পর্যন্ত ছাদে বসে থাকলাম। সন্ধ্যায় বাসায় বসেছিলাম, তখনই দেখি রুম এ তাসফিয়া। আমি কোলে নিলাম। তাকে নিয়ে এলো কে? তাকে বলতেই বলল ওর আম্মু পাঠিয়েছে ড্রাইভার দিয়ে আমাকে নিতে। আরও অনেকেই এসেছে। আমি চললাম শেষবারের মতো আমার প্রিয় মানুষকে ছুঁয়ে দিতে। গাড়ি দিয়ে যাচ্ছি, ঠিকই মনে হচ্ছে এটাই হয়তো শেষ দেখা হবে আমার। গায়ে হলুদ এর গেট বিশাল বড় করে বাঁধা। আমি এগিয়ে যাচ্ছি ভিতরে। ভিতরে যেয়ে দেখলাম সে হাসি খুশিতেই আছে। যখন হলুদ লাগাবে তখন বাড়িতে একটা পুরুষ মানুষও নেই, শুধু আমি ছিলাম। গায়ে হলুদ এ নাকি ছেলেদের আগে হলুদ লাগাতে হয় কন্যার মুখে। সবাই আমাকে বারবার ডাকছে, যেতে চাচ্ছিলাম না, তবুও গেলাম। তাসফিয়া প্রথম প্রথম মিশত না, আর এখন আমার সাথেই সব সময়। হলুদ হাতে নিয়ে কপাল এ শেষবারের মতো ছুঁয়ে দিলাম। তারপর তাসফিয়া দিল। সে একদম স্বাভাবিক। এটাই হলো মেয়েদের মন, সব পরিস্থিতি মোকাবেলা করতে পারে তারা। সবাই গায়ে হলুদ এর গানে মজায় উল্লাসে ব্যাস। আমি আড়ালে যেয়ে কেবল দাঁড়িয়েছি। হঠাৎ দেখলাম তাসফিয়া পাশে এসে দাঁড়িয়েছে। কিছু বলার আগেই সে বলল, আমার নতুন জামা সুন্দর না? আমি হেসে বললাম, হুম অনেক সুন্দর। কালকে আম্মুর সাথে আমিও চলে যাব, তুমি যাবে? আমি ওর কথা শুনে কোনো রকম নিজেকে আটকিয়ে বললাম, না তুমি যাও। তাসফিয়া বলল, তোমাদের বাসায় যদি আমরা চলে যেতাম তাহলে ভালো হতো, তোমাদের বাসায় অনেক খেলনা। ওর কথা শুনে আমি হেসে বললাম, তোমার আম্মুকে নিয়ে একদিন বেড়াতে এসো বাসা। তাসফিয়া বলল, ঠিক আছে। মেয়ে আবার বলে উঠল, আমার পাপাও তোমার মতোই আমাকে অনেক আদর করত। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার পাপা এখন কোথায়? তাসফিয়া বলল, আকাশে চলে গেছে। আম্মু যে কোথায় তা ও জানি না। আমি বললাম, প্রীতি কি তোমার আম্মু না? তখন তাসফিয়া বলল, হ্যাঁ এটাও আম্মু। দুইটা আম্মু আমার। আমি অবাক হয়ে বললাম, মানে তোমার আম্মু কোথায় এখন? তাসফিয়া বলল, জানি না, আমি তো এই আম্মুর সাথে পার্ক থেকে এসেছি। আমি বললাম, তোমার কথা কিছু বুঝতেছি না। তাসফিয়া বলল, তুমি ওই হলুদ শাড়ি পরা আম্মুকে বলো আমি কিভাবে এলাম। যাই হোক, জানতে আমাকে হবেই সব। গায়ে হলুদ শেষ হলো রাত 12টা। সবাই যখন বাসায় চলে যাচ্ছে তখন দেখি তাসফিয়া তার মাকে, মানে আমার প্রিয় মানুষকে টেনে নিয়ে আসছে। এসেই বলল, কি জন্য ডেকেছ বলো? আমি বললাম, তাসফিয়াকে। কি তার পরিচয়? ও আমার মেয়ে, আর কিছুই জানার দরকার নেই। আমি বললাম, সত্যিটা বলো, আমি চলে যাব। প্রীতি বলল, বলার মানসিকতা নেই, তবুও বলছি শুনো। তোমার সাথে একদিন দেখা করে বাসায় ফিরার সময় তাসফিয়াকে তার মায়ের সাথে দেখি। তাসফিয়া এমনিতে আমার কোলে আসার জন্য ডাকছিল। আমি পাশে যেয়ে শুধু দাঁড়িয়েছি। হঠাৎ খেয়াল করলাম তার মা পড়ে যাচ্ছে। অনেকে ধরে হাসপাতাল এ নিয়ে যাই, কিন্তু বাঁচাতে পারিনি। শুধু একটা কথাই বলেছিলেন তাসফিয়ার বাবা, ওকে একদিন নিয়ে যাবে। এরপর থেকে আমাকেই আম্মু ডাকে। ভেবেছিলাম তোমাকে সব বলবো, কিন্তু বলিনি। দেখতে চেয়েছিলাম তুমি কতটা ভালোবাসো আমাকে। তাহলে তুমি পছন্দ করে কাউকে বিয়ে করছো? হ্যাঁ, আমাকে শাকিল পছন্দ করত অনেক আগে থেকেই, সেটা তুমি জানতে। সে এখনো ভুলেনি আমাকে। এই মেয়ে নিয়েও সে রাজি আমাকে বিয়ে করতে। হয়তো ভালোবাসে আমাকে অনেক। আমি আর কোনো কথা বলিনি। ফিরে আসি একা একা। বাসায় এসে ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু তার আগে ফোনে কল আসলো। কল রিসিভ করতেই তাসফিয়া বলতে শুরু করলো, আম্মু তো অনেক কান্না করছে তোমার জন্য। তোমাদের বাসায় আমাদেরকে থাকতে দিবে? আমি তাসফিয়াকে বললাম, তোমার আম্মু কোথায়? কেন কান্না করে? তাসফিয়া বলল, তোমার জন্য। তুমি আম্মুকে বিয়ে করে ফেলো, তোমাকে বাবা ডাকবো। এরপর তাসফিয়ার ও কান্নার আওয়াজ শুনলাম। কল কেটে গেল। কি করব জানি না কিছু। ভাবনায় আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে। তবে আমি তো তাকে কান্না করতে দেখি না। সে একা একা বেশ ভালো আছে। কিভাবে যে কি করব এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে মাত্র রুমে আসলাম।
তখন দেখি তাসফিয়া বসে আছে আমার রুমে। তখন বললাম, কার সাথে এসেছো তুমি? তাসফিয়া বলল, আন্টির সাথে। আমি জিজ্ঞেস করলাম, নাস্তা করেছো সকাল এ? তাসফিয়া বলল, হ্যাঁ পাপা। পাকনা মেয়েটা বলল, আম্মুকে কি বিয়ে করবে না? আমি বললাম, তোমার ওই পাপাটা অনেক ভালো মামুনি। তাসফিয়া বলল, না, ওই আঙ্কেলকে ভালো লাগে না, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি আর কথা বাড়ালাম না। বিয়ের সাজে দুপুর এ বসে আছে সে। অপরূপ সুন্দর লাগছে তাকে। হয়তো সে হবে অন্য কারো। জামাই পক্ষ এসেছে। আমি দেখিনি। খাবার টেবিল এ অনেক দূরে বসে আছি। হঠাৎ দেখলাম কিছু পুলিশ আসলো। এসেই শাকিলকে খুঁজতে লাগল। খুঁজে পেয়েও গেল। তাকে কি কারণে জবাবদিহি করতে চাইছে বুঝতেই পারছি না। হঠাৎ তাকে ধরে নিয়ে গেল। সারা বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। মনে মনে একটা সান্ত্বনা পেলাম, এই সুযোগ নিজের প্রিয় মানুষকে আমার করে নেওয়া। উঠে যখন সামনের দিকে যাচ্ছি তখন পিছন থেকে ডাক পড়ল, পাপা পাপা। দুইবার পাপা ডাকল কে। পিছনে তাকাতেই দেখি তাসফিয়ার সাথে তাসফিয়ার মতো হবু আরেকজন। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এখানে দুটো মেয়ে, তাও আবার একরকম। কি করে সম্ভব? দুজনকে কাছে ডাকলাম। কোনো অমিল নেই দুজনের মাঝে। হঠাৎ তাসফিয়া বলে উঠল, আমরা দুই বোন। একরকম দেখতে, খুব সুন্দর তাই না? এখানে ও আসলো কি করে? দুজনেই দেখলাম পিছনের দিকে ইশারা করল। দেখলাম একজন মধ্যবয়স্ক লোক। বুঝলাম ইনি হয়তো তার বাবা। একটু আধটু কথা বলতে হবে, তাই উনার পাশে গেলাম। কিছু বলার আগে দেখলাম শাকিল আবার ফিরে এসেছে। তার মানে তাকে পুলিশ ধরেনি? কেন ছেড়ে দিল তাকে? তাহলে এই বিয়ে হয়েই যাবে, থামানো আর সম্ভব না। মন স্থির করলাম, হোক না এই বিয়ে, তাতে আমার কি? ভালো থাকুক প্রিয় মানুষটা, এটাই চাই। সাথে তাসফিয়ার বাবা ও বসেন আমার সাথে। কথা বলছিলাম উনার সাথে। তিনি শুরুতেই আমার হাত দুটো ধরলেন, বললেন, ভাই মেয়ে দুইটাকে দেখে রাইখেন প্লিজ। জীবনে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু কখনো সন্তানদের কথা একবারও ভাবি নাই যে পরীর মতো সুন্দর আমার দুইটা যমজ মেয়ে আছে। আমি বললাম, আপনি এভাবে বলছেন কেন? কোথায় যাবেন আপনি? আমি ক্রস ফায়ারের আসামি। মাদক এর সাথে সংযুক্ত আমি। সব রকম মাদক ব্যবসায় জড়িত। সুখের সংসার ছিল আমার, কিন্তু টাকার নিশায় সবকিছু ফেলে মাদক এ যুক্ত হয়। যখন নিজের ভালোবাসার মানুষের উপর হাত তুলতাম সামান্য খারাপ ও লাগত না। আমি বাসায় থাকতাম না বেশি। একদিন জানতে পারি ওর ক্যান্সার, কিন্তু ততক্ষণ এসে একদম শেষ পর্যায়ে। সেদিন রাতে বাড়ি ফিরি, তখন দেখি সে নেই, সাথে তাসফিয়াও না। বাসায় এই মেয়েটাও ঘুমিয়েছিল। আমি একে নিয়ে খুঁজতে বের হই। অবশেষে জানলাম যে ও আর এই পৃথিবীতে নেই। সব থেকে কষ্ট অনুভব করতে থাকলাম। ভালোবাসার মানুষটা এভাবে ফেলে চলে গেল কি করে? হাসপাতাল এ যাই, কিন্তু তাসফিয়াকে দেখিনি। ভাবলাম হয়তো সে হারিয়ে গেছে। খুঁজতে থাকলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এদিকে মাদক ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ তা করেন। ক্রস ফায়ার এর ওয়ারেন্ট জারি করে। আমাকে মরতেই হবে। আমাকে তার কাছে ফিরতেই হবে। কি বলছেন এসব? কিছুই হবে না আপনার। আমি বললাম, ওই যে বু সাজা মেয়েটাকে দেখছেন, এতদিন তার কাছেই ছিল তাসফিয়া। সে আবার আমার ভালোবাসার মানুষ। আপনি ভালোবাসা পেয়েও রাখতে পারেননি, আর আমি পেয়েও ভুল, এর জন্য হারিয়েছি। তাসফিয়ার বাবা বলল, মেয়ে দুইটাকে দেখে রাইখেন জীবনে, আর কিছুই চাই না। আমি এখান থেকে বের হওয়ার সাথে সাথেই আমি মারা যাব। বিয়ে বাড়ি তো তাই কিছু করেনি। এখানে চারদিকে পুলিশের অনেক লোক সিভিল এ আছে। আমি বললাম, আমি পুলিশের সাথে কথা বলি, কিছুই হবে না আপনার। লোকটি বলল, লাভ নেই, তাছাড়া আমিও পাপের শাস্তি চাই। মেয়ে দুইটা অনেক আদরের, দেখে রাখবেন। আর ওই যে কোণে বসে আছে, মেয়েটা সত্যি ভালোবাসলে ফিরে আসবে। তারপর তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন, দুইটা মেয়ের কাছে কি যেন বললেন। তাদের কপাল এ মুখে চুমু দিয়ে আমার কাছে এসে বললেন, মেয়ে দুইটা আপনার ভালো রাখেন তাদেরকে। তারপর চলে গেলেন। মেয়ে দুইটা তাকিয়ে রইল। আমি বুঝতেই পারছি না এখন কি করব। মানুষের জীবন কত বিচিত্রতা বুঝাই যায় না। তাসফিয়া, তারা দুজনই দুজন আমার কাছে এলো। আমি অন্য জনকে বললাম, তোমার নাম কি? আমার নাম রাইসা। তাসফিয়া আর রাইসাকে নিয়ে বসে আছি। অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ কাছে এসে ওদের সাথে কথা বলছে। বিয়ের খাওয়া দাওয়া চারদিকে শুরু হয়ে গেছে। আমি বসে আছি। তখনই তাসফিয়া বলল, আমাদের ক্ষুধা লেগেছে। ওদের নিয়ে খাবার টেবিল এ বসলাম। দূরের শেষ টেবিল এ দেখলাম বু জামাই তারা বসেছে। তাসফিয়াও দেখেছে হয়তো। তাসফিয়া বলল, ওইখানে যাই পাপা, আম্মুকে একটা সারপ্রাইজ দেই। আমি না করিনি, যেতে দিলাম। ওখানে গিয়ে তারা কিছু একটা গন্ডগোল করেছে হয়তো। তাড়াতাড়ি উঠে গেলাম সেখানে। যেয়ে তো দেখলাম অবস্থা নাজেহাল। বুকে আম্মু ডাকায় জামাই পক্ষের লোকরা নানা রকম কথা বলছে। অনেক বুঝিয়ে দুইজনকে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া শেষ। এই দুজনকে খাওয়াতে খাওয়াতে আমার খাওয়া শেষ। শুনেছি নিজের গার্লফ্রেন্ড এর বিয়েতে কবজি ডুবিয়ে খেতে হয়।
কিন্তু তা আর হলো না। তাসফিয়া, রাইসা তারা নিজেরা কথা বলতে বলতে খাওয়া শেষ। ফটোগ্রাফার আমাদের ছবি তুলছে। নিজেকে আসলেই বাবা বাবা মনে হচ্ছে। সকল খাবার আয়োজন, এরপর এখন হবে বিয়ে পড়ানোর কাজ। সবাই কনের কাছে উপস্থিত। আমি তাসফিয়া আর রাইসাকে নিয়ে ধীরে পায়ে চলে গেলাম কনের স্টেজ। শেষবারের মতো অপরূপ রূপ দেখে চলে যাব আজীবনের জন্য। কাজী সাহেব ঘরে প্রবেশ করতেই সবাই একদম চুপ। এর মধ্যেই ধূপ করে তাসফিয়ার কান্না, আম্মুর কাছে যাব। কোনো রকম কান্না থামিয়ে পিছনে দাঁড়ালাম। মেয়েরা সব পারে এখানে এসেই বুঝলাম। চোখে পানি পর্যন্ত নেই তার। আমি দেখছি দূর থেকে, কিন্তু সে এক ধ্যান এ নিচে তাকিয়ে আছে। হঠাৎ দেখি তাসফিয়া আর রাইসা একটাও পাশে নেই। তারা একদম চিপা চাপা দিয়ে কোণে পর্যন্ত চলে গেছে। দুই কনের দুই পাশে বসে আছে। ঠিক তখনই আমি ভিড় সামলে ভিতরে গেলাম, তা না হলে আগের মতো ঝামেলা হবে। তাসফিয়াকে বললাম বাসায় চলো, তার কথা সে যাবে না। তারপর নিজেই রাগে সেখান থেকে চলে আসলাম। মেয়েগুলো ঝামেলা করবে নিশ্চয়, কিন্তু যেতে আর পারলাম না। এর আগে এক মেয়ে বলল কোণে আমাকে ডাকছে। ভাবলাম কি বলবে, তাই গেলাম। যেতেই সে বলল, আপনি বাসায় চলে যান, ওরা থাকুক, আমাদের ড্রাইভার বাসায় দিয়ে আসবে। বিয়ের আগেই তুমি আপনিতে চলে আসলাম। মেয়েরা একটা জিনিস বলতেই হবে। চলে আসছিলাম আর শুনছিলাম কাজীর কথা। বের হয়ে এসে সুজা বাড়িতে এলাম। এতক্ষণ হয়তো সব শেষ, বিয়েটা হয়েই গেল। মা তাকিয়ে আছে আমার দিকে, হয়তো ভাবছে ছেলেটার কি হলো। আমি এখন একদম একা। দীর্ঘ সময়ের সম্পর্কের শেষ করে দিয়েছি। কান্নায় কাটালাম সারা বিকেল। ঘুমের ঔষধ খেয়ে মাত্র বিছানায় যাব, এমন সময় দেখি রাইসা। সে কাছে এসে আমার আঙুল টেনে নিয়ে গেল দরজা পর্যন্ত। যে দেখি বু সাজা সেই মেয়েটি দাঁড়িয়ে, যাকে আমি ভালোবাসতাম। এবার তাসফিয়া আর রাইসা জোরে বলে উঠল, আম্মুকে নিয়ে এসেছি পাপা। কিছু বলার আগেই আমি গান হারাই। 10টা ঘুমের ঔষধ খেয়েছিলাম। 6 দিন পর যখন চোখ খুলি, তখন দেখি তাসফিয়া বুকের উপরে আর রাইসা জড়িয়ে ধরে আছে। সামনে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে প্রীতি। ভেবেছিলাম স্বপ্ন, পরে দেখি এটা সত্যি। ডাক দেওয়ার সাথে সাথেই তাসফিয়া রাইসা খুশিতে একদম পাগল হবার মতো। আর প্রীতি সেও। কিন্তু কিভাবে কি হলো বুঝতেই পারলাম না। বাসায় ফিরলাম সুস্থ হয়ে। বিয়েও করে ফেললাম। সব যেন স্বপ্নের মতো মনে হলো। এর 2 দিন পর সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিল এসেছে। একে আমি এমনিতে সহ্য করতে পারি না। তার উপর তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এমন সময় দেখলাম পুলিশও আসলো। এখন আমার কলিজায় একটুও পানি নেই। পুলিশ এসেই বলতে শুরু করল, এই শাকিল একজন মানসিক রোগী। তিনি আপনাদের সম্পর্ক ভাঙার অনেক চেষ্টা করছে। হাসপাতালের রিপোর্ট, এর অবৈধ কাগজ সহ নানা রকম খারাপ কাজ এ জড়িত এই শাকিল। ওকে এখন নিয়ে যাওয়া হবে। তাহলে এসব কাজ এই শাকিলের? শাকিলকে ধরে নিয়ে যাওয়া হলো। প্রীতিকে তখন বললাম, তা বিয়েটা ভাঙলে কেন? করেই ফেলতে এমন পাগলকে, যে তোমাকে এত ভালোবাসে। প্রীতি আর কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরল। আমিও বুঝলাম ভালোবাসায় বিশ্বাস থাকতে হয়, তাহলেই একটা সম্পর্ক মজবুত হয়। এভাবেই শুরু হলো আমাদের সংসার। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।